ভাইয়া এটা শুধু কানাডা আইনস এন্ড কানাডার দ্বারাই সম্ভব। এই ওনার এই যে আপনাদের মাধ্যমে এই যে শুরু থেকে একদম বাচ্চা থেকে শুরু করে একদম ক্যারিয়ার শেষ পর্যন্ত এটা শুধু আপনাদের দ্বারাই সম্ভব। এটা সত্য কথা, একদমই 100% সত্য কথা। এটা আমি চাই সবাই যেন আপনাদের এই সাথে থাকে, এই গাইডলাইনটা মানে বুক করে, যারা যারা ওইরকম কানাডায় যেতে ইচ্ছুক সেই সব গার্ডিয়ানকে বলবো বা বাচ্চাদেরকে বলবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের अगेन। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান। আজকে আমাদের সাথে আরো একজন সফল মা এবং সফল স্টুডেন্ট আমাদের সাথে আছে, আলহামদুলিল্লাহ। তানভীর, চলো তোমার পরিচয় পর্বটি দিয়ে ফেলো চট। আসসালামু আলাইকুম স্যার, আমি তানভীর রহমান আর এটা হচ্ছে আমার মামুনি। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ গ্রেট। আজকে আমাদের এখানে আসার অন্যতম কারণ হচ্ছে আমাদের তানভীরের সফলতা। এখানে তানভীরের সফলতা বলতে গিয়ে বলতে হয় আসলে এটা ওর আম্মুর সফলতা, ওর মায়ের সফলতা। তানভীরের আলহামদুলিল্লাহ ওর রিসেন্ট স্টাডি পারমিট অ্যাপ্রুভাল হয়ে গেছে। এই তো আজকে আপনারা যখন ভিডিওটি দেখছেন তখন ও বিমানে আছে, আলহামদুলিল্লাহ বিমানে উঠবে আলহামদুলিল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে একটা ছেলে বা একটা মেয়ে, একটা সন্তানের সফলতার পিছনে তার মায়ের কত বড় অবদান থাকে সেটাই আজকে ইনশাআল্লাহ কথা বলবো। তানভীর প্রথমে আমাদের সাথে ওর স্টাডি পারমিটের কাজ শুরু করে, রাইট? প্রথমে স্টাডি পারমিটের Yes, কাজ শুরু করে, তারপর ওর আইএলটিএস এর স্কোর একটু কম থাকার কারণে দেখা যায় যে ওর রিফিউজাল আসে। পরবর্তীতে ওর মা ওকে জোর করে আমাদের এখানে আবার আইএলটিএস এ ভর্তি করায়, ক্লাস করায়, তারপরে আইএলটিএস এর স্কোর ঠিক করে দেন আবার অ্যাপ্রুভাল দেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভাল চলে আসে স্টাডি পারমিটে, রাইট? এই যে একটা জার্নি, এবং তানভীরের যে জার্নির সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত একদম শুরু থেকেই। ওর মা আমাকে বারবার বলছিল যে স্যার, ওর বাবা কিন্তু এর পক্ষে না, ওর বাবা কিন্তু চায় না, কিন্তু আমি চাই। সো এইটা একটা বড় একটা ব্যাপার ছিল আমাদের জন্য, যে এই চ্যালেঞ্জটাকে অ্যাচিভ করা। সো আমি একটু তানভীরের আম্মুর কাছে জানতে চাই যে আপনার কেমন অনুভূতি এখন ছেলের আলহামদুলিল্লাহ কানাডার ভিসা অ্যাপ্রুভাল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এত কষ্টের পরে আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া, আসলে এই অনুভূতিটা না, আহ এটা যার সাথেই হয়েছে এরকম অনুভূতি কেউই প্রকৃতভাবে এটা প্রকাশ করতে পারে না। আমার ব্যাপার আমার কাছেও সেম হয়েছে। এটা আমি ওইভাবে প্রকাশ করতে পারবো না, তবে শুক্রিয়া আল্লাহ তাআলার কাছে। তারপরে আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ, কারণ হচ্ছে আমরা হয়তো অনেক সময় অধৈর্য, মানে ধৈর্য এখানে বিশাল একটা বড় ব্যাপার। তো যখন রিফিউজাল হয়েছে, মানে একটা না এটা হবে না, হচ্ছে আমি বলতাম যে এটা আমার ছেলে আমার চেয়ে আরো বেশি ধৈর্যশীল। ও বলতো না, হবে, এটাই আমি চাই, আমি আমি এইখানেই যাব, এটাই আমার স্বপ্ন। স্যারে বলছে না হচ্ছে আমি এইখানেই যাব, আমি এইখানেই যাব, তুমি টেনশন করিও না। আমি টেনশন এটা করতাম যে আবার যদি এরকম হয়, আবার যদি এরকম হয়। আর ওর বাবার যে বিষয়টা ছিল, ওর বাবা মনে করছে যে একটা মাত্র ছেলে, কেন দূরে থাকবে, কাছে থাকবে, আমাদের সাথে বাংলাদেশেই থাকবে, এরকম একটা ব্যাপার ছিল। যেহেতু ওর বাবাও থাকে না আমাদের কাছে, তাহলে ও যদি না থাকে তাহলে একটু অন্যরকম ব্যাপারটা। এই কারণে ওর বাবা রাজি না, মানে এই না, তেমন একটা রাজি ছিল না। আমরা হয়তো আপনার সাথে কথা হয়নি, কিন্তু আপনার ব্যাপারে শুরু থেকেই ওনাকে অনেকভাবে বলছি যে না ভাইয়া, শুধু টিচারই নয়, একজন প্রপার গার্ডিয়ান, যেখানে উনি বাবা মার দায়িত্বটা পালন করে, যেটা আমাদের চেয়ে বেশি হচ্ছে আমরা হয়তো সাপোর্ট দেবো টাকা পয়সা দিয়ে, কিন্তু সঠিক যে একটা গাইডলাইন থাকে, যেটা আমরা আসলেই অনেক গার্ডিয়ান বা অনেক বাচ্চারা পায় না কোথাও থেকে, সেটা হচ্ছে ভাইয়া পারবে, বা আমাদের দায়িত্বটা উনি পালন করবে। আমরা টাকা পয়সা দিয়ে সাপোর্ট করব, আদার্স যে দায়িত্বগুলো আছে এটা আমাদের চেয়ে অনেক অনেক বেশি ভাইয়া করবে। ওর বাবাকে এইভাবে এইভাবে করে ম্যানেজ করছি, তারপরে ইনশাল্লাহ এখন ওর বাবাও খুশি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা মানে আমি অনুভূতি শুনলাম, মাশাআল্লাহ অ্যামেজিং একটা অনুভূতি, আলহামদুলিল্লাহ। এখন আমি একটু তানভীরের কাছে শুনতে চাই বা জানতে চাই, তানভীর এই যে একটা সম্পূর্ণ জার্নি তুমি পার করলা, এবং এই জার্নিতে তোমার মনে আছে কিনা যে
কোনো ইমেইল আসলে তুমি প্রথমে তুমি রিচ আউট করতে আমাকে যে স্যার ইমেল আসছে, কিন্তু আমি যদি বা আমি পারতাম ইজি তোমাকে বলে দিতে যে এইভাবে রিপ্লাই দাও, কিন্তু আমি কিন্তু তোমাকে ফোর্স করতাম যে তুমি একটা ড্রাফট লেখো, লিখে আমাকে পাঠাও। তোমার কাছে মাঝে মধ্যে মনে হতো না যে এত কষ্ট স্যার আমাকে দেয়, এত প্যারা স্যার আমাকে দেয়, এটা মনে হতো না? এইটার ব্যাপারে তুমি একটু আহ, বলো। না স্যার, সেটা আমার ভালোর জন্য আপনি করতেন যেন আমি ইমেল কমিউনিকেশনটা আরো ভালোভাবে করতে পারি ভার্সিটির সাথে, দেন ইন ফিউচার এটা আমার অনেক কাজে লাগতে পারে। তো অনেস্টলি বলতে না স্যার, এরকমটা মনে হতো না। এটা ভাবতাম যে স্যার স্যারকে চাইলেই পারে। স্যারকে আমি এটা ফরওয়ার্ড করে ইমেলটা দিয়ে দিই, দেন স্যার এটা এভাবে করবে না। দেন আবার যে সময় আপনার কাছ থেকে গাইডলাইনটা পেতাম, তাহলে দেন আবার থিঙ্ক করতাম না এটা আমারই করা উচিত, স্যার যেভাবে বলে এভাবে আমি একটা ড্রাফট করে দিই স্যারকে, দেন স্যার এটা দিবেন। তো স্যার এটা আমার জন্য অবশ্যই অনেক ভালো হয়েছে, যার ফলে স্যার আমি এখন ইমেল কমিউনিকেশনে অনেকটাই স্যার আগের চেয়ে অনেকটাই আলহামদুলিল্লাহ বেটার। আমার একটা স্কিল এটা ইমপ্রুভ হলো স্যার। আলহামদুলিল্লাহ, গ্রেট নিউজ। এবার আরেকটা জিনিস আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে এই সম্পূর্ণ জার্নিতে ধৈর্যের একটা কথা বলা হচ্ছিল বারবারে। এই সম্পূর্ণ জার্নিতে কোন ডকুমেন্টেশনটা কিভাবে হবে, কোন লেখাটা কিভাবে হবে, কিভাবে তুমি আগাবা, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, রাইট? আরেকটা ব্যাপার আমি এখানে আলোচনা করতে চাই সবার জন্য, যে তানভীর যে আসতেছে, আলহামদুলিল্লাহ ও যে প্রোগ্রামে আসতেছে, এই প্রোগ্রামটা এখানে পিজিডব্লিউপি আছে আলহামদুলিল্লাহ। শুধু তাই না, এই প্রোগ্রামটা লেখাপড়া শেষ করে ও যে জবে যাবে, এই জবটা কিন্তু জব ইন ডিমান্ডে রয়েছে ইন ক্যানাডায়, রাইট? এবং এটা কিন্তু স্টেম ক্যাটাগরিতে পিআর হওয়ার পাথওয়েজ একটা অনেক বড় একটা পাথওয়েজ, রাইট? ইঞ্জিনিয়ারিং যে পাথওয়েজটা সেটার মধ্যে কিন্তু ও আছে আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে সবকিছু যদি এরকমই যায় তাহলে ও লেখাপড়া শুরু করবে, লেখাপড়া শেষ করার পরে ওর ফিল্ডে মাত্র 6 মাস জব করার থাকার পরই ও পিআর অ্যাপ্লিকেশনে চলে আসতে পারবে ইনশাআল্লাহ। এই যে একটা প্ল্যানিং, এই যে একটা পিআর পাথওয়ে ক্যানাডাতে শুধুমাত্র স্টাডির জন্য না, পিআর এর জন্য আমাদেরকে টার্গেট করে আসতে হবে, প্ল্যানিংটা করতে পারে। এটা ওর জন্য আলহামদুলিল্লাহ আমরা আলাদাভাবে করেছিলাম, হুইচ ইজ গ্রেট। আর এবার আমি এই ক্ষেত্রে আমি আরেকটা প্রশ্ন আমি তানভীর আম্মুকে করতে চাই, সেটা হচ্ছে যে আম, এই সম্পূর্ণ জার্নিতে আপনার আপনার সবচাইতে মানে ফেভারিট, সবচাইতে মেমোরেবল মোমেন্ট কোনটা, এটা যদি শেয়ার করতেন সবার সাথে। এই জার্নিটাতে সবচেয়ে মেমোরেবল হচ্ছে এই যে প্রতিটা রাত যেদিন থেকে তানভীর হচ্ছে আপনার সাথে কানেক্ট হয়েছে, তারপরে বিশেষ করে যেদিন থেকে ক্লাস শুরু করছে, আবার যে ক্লাসটা করলাম জোর করে যে না ক্লাস করতেই হবে আপনার সাথে, তখন আমি কি করতাম, যখন আপনি হচ্ছে ক্লাস নিতেন, তানভীর এখানে ক্লাস করতো টেবিলে, আর আমি পাশে সোফায় একদম পাশে টেবিলটা সোফাটা টেনে হচ্ছে ওইখানে একটা বালিশ রেখে আমিও শুনতাম। তানভীর কি করতো হচ্ছে করে রাখতো, বলে কানে হেডফোন দিয়ে রাখতো, তুমি কেন শুনবা হচ্ছে। আমি বলছি কেন না, স্যারের ক্লাসগুলো তো আমার শুনতে ভালো লাগে, ম্যাম ক্লাস করাই তো আমার শুনতে ভালো লাগতো, সবাই কাছ থেকে যখন পড়াগুলো ধরতো, তারপরে লিসেনিং এর কার কয়টা হয়েছে হচ্ছে এগুলো শুনতে বা করতে ভালো লাগতো, যখন ভুল ধরতো আমি বলছি তোমার ভুল হবে বলে তুমি আমাকে শুনতে দাও না, তোমাকে আমি বকবো তাই। এই ক্লাসগুলো যখন হইতো তখন আমি ওই সম্পূর্ণ ক্লাসগুলো আমিও সাথে সাথে শুনতাম, প্লাস ওর কোন জায়গা দিয়ে ভুল হইতো সেগুলো আমি শুনে পরে আবার বলতাম, তাহলে তুমি এই ভুলগুলো করো। এই ওই ক্লাসের সময়টা আমি খুব ওর সাথে সাথে আমিও নিজেও এনজয় করছি। হ্যাঁ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অ্যামেজিং অ্যামেজিং। খুব ভালো একটা অনুভূতি আলহামদুলিল্লাহ। এখন আমি আরেকটা জিনিস আলোচনা করবো এখানে, সেটা হচ্ছে তানভীরের জন্য। তানভীর, তোমার এখন অনুভূতি কি, যে তুমি একটা নতুন দেশে আসবা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই যে তুমি এত কম বয়সে, রাইট, মাত্র তুমি এইচএসসি পাস করা স্টুডেন্ট একজন, এই কম বয়সে তুমি যে ক্যানাডার মতন একটা দেশে আলহামদুলিল্লাহ লেখাপড়া করতে আসবা, পরবর্তীতে ইনশাল্লাহ এখানে সেটেল ডাউন করবা, তোমার অনুভূতিটা কেমন, তোমার কেমন লাগছে আসলে? সব মিলিয়ে স্যার আলহামদুলিল্লাহ খুবই ভালো। তারপরেও স্যার আমার হচ্ছে সামনে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে, নতুন একটা এনভায়রনমেন্ট পাবো, তারপর আমার ভার্সিটি লাইফ, ক্লাস স্কেডিউল, ক্লাস এক্সাম, সিজিপিএ মেনটেন সবকিছু একটা প্রপার ওয়েতে আমাকে নিতে হবে। সেই সাথে আছে মুসলিম হিসেবে আমার 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে।
তো সব মিলিয়েই এইসব দিকে আমার খেয়াল রাখতে হবে। আর আলহামদুলিল্লাহ স্যার, অনেক বেশি পরিশ্রম করতে হবে যাতে আমার পিআর পাথওয়ে থেকে শুরু করে আমার কেরিয়ার গাইডলাইনটা খুব ভালোভাবে আমি আমার পোর্টফোলিওটা সিভিটা হেভি করতে পারি, যে একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশন কেন আমাকে নিবে, আমি যেন নিজেকে যোগ্য করে বা তাদের কাছে নিজেকে প্রুফ করে গড়ে তুলতে পারি সেই হিসেবে। তো আপাতত স্যার এটাই আমার প্ল্যানিং এ আছে এবং ইনশাআল্লাহ ওয়েল এটা নিয়ে ডান। আরেকটা প্রশ্ন আমি তানভীরের কাছে করব, সেটা হচ্ছে তানভীর, তোমার যারা জুনিয়র যারা রয়েছে, রাইট, যারা স্টুডেন্ট রয়েছে, যারা এইচএসসি মাত্র পাস করতেছে, তাদের জন্য, যারা কিনা কানাডা বা আমেরিকা বা এরকম ভাবে যারা ফরেন কান্ট্রিতে সেটেল ডাউন করতে চায়, স্টাডি পারমিটে আসতে চায়, তাদের জন্য তোমার সাজেশন কি থাকবে এখনই, যে তুমি মাত্র মানে এইচএসসি পরীক্ষা শেষ করছো, এরপরই তোমার কাজ কি, বা এইচএসসি পরীক্ষা শেষ করার আগ থেকে তোমার কাজ কি হবে? প্রথমে আমার ছোট ভাই বোনদের প্রতি যদি তারা যেতে চায় ইউএসএ বা কানাডা, ওই ফরেন তারা হায়ার এডুকেশনের জন্য যেতে চায়, এইচএসসি তে থাকাকালীনই তাদের ডকুমেন্টেশন বা এইসব নিয়ে কাজ করতে হবে। দেন এইচএসসির পরে আইএলটিএস প্রিপারেশনে যেতে হবে। আর শুধু আইএলটিএস প্রিপারেশন বলতে আমি বলবো গুছানো প্রিপারেশন এবং সঠিক গাইডলাইন পেলেও কোনো কিছুই স্যার অসম্ভব না, যেটা আমি পেয়েছি স্যার আইএলটিএস এন্ড কানাডার পক্ষ থেকে। সো তাদের আইএলটিএস এর প্রতি ফোকাস করতে হবে। আইএলটিএস হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং টেস্টই না, এটা হচ্ছে স্যার একটা কমিউনিকেশন স্কিল। এটা আমার ভাইদের, ইভেন এটা আমিও বুঝতে পারছি, এটা জাস্ট একটা টেস্ট আর এটা ইউজ করি না। এটা আমার ভাই, এটা তো কমিউনিকেশন করতে হবে ভার্সিটি থেকে, আমার তাদের সাথে আমার লেকচার বুঝতে হবে। সো আমার ছোট ভাই বোনদের প্রতি অবশ্যই আমার এটাই থাকবে, তারা যেন আইএলটিএস এর প্রিপারেশনটা খুব গুছানো এবং ভালোভাবে নেয় এবং একটা প্রপার গাইডলাইনের মধ্যে যায়, যেটা আমি ফার্স্টলি মিসগাইডেড ছিলাম, দ্যাটস ওয়াই আমার আইএলটিএস স্কোরটা লো ছিল। তারপর তো আলহামদুলিল্লাহ স্যার আইএলটিএস এন্ড কানাডা থেকে আমি ক্লাস করলাম, দেন প্রতিটা লিসেনিং স্পিকিং প্রতিটা মডিউলে স্যার সেকশন ওয়াইজ অনেক ভালো ক্লাস পেয়েছি এবং প্রপার গাইডলাইন তো অবশ্যই স্যার। আমার মনে পড়ে স্যার, আমি আপনাকে অবশ্যই তো ক্যানাডিয়ান টাইম আর বাংলাদেশ টাইমের মধ্যে একটা পার্থক্য আছে, দারুণ একটা পার্থক্য আছে। তো স্যার আমি হচ্ছে ডিস্টার্ব করতাম আপনাকে প্রায়, স্যার এটা এই ডকুমেন্টেশনটা কিভাবে করবো, স্যার এই ক্লাসটা আমি এইভাবে কিভাবে করব, এটা তো স্যার আমার দ্বারা হচ্ছে না, আমি এটা কিভাবে করব। আলহামদুলিল্লাহ স্যার, যেভাবে প্রপার গাইডলাইনটা পেয়েছি, আমি আমার ছোট ভাই বোনদের প্রতি এটাই আশা রাখবো যে ওরা যেন আইএলটিএস এর প্রিপারেশনটা ভালো করে নেয়, ডকুমেন্টেশন গুলো এবং একটা প্রপার গাইডলাইনের মধ্যে যেন ওরা যায়, তাহলে অবশ্যই। ইনশাল্লাহ ওরা সফল হতে পারবে। আর কোনো কিছু অসম্ভবের কিছু না, যদি ফোকাস ঠিক রাখতে পারে। অবশ্যই ফোকাসটা আমাদের ধরে রাখতে হবে। চলো, এটাই। আলহামদুলিল্লাহ। ওকে, এবার এবার আমি আমি এই সেম প্রশ্নটাই তানভীর আমার কাছে করতে চাই, কিন্তু একটু ডিফারেন্ট আঙ্গিকে। বাবা মা অনেক সময় প্ল্যান করে বা চিন্তা করে যে আম, আমার ছেলেটা বা আমার মেয়েটা ফরেন কান্ট্রিতে যাবে, আদৌ পারবে কি পারবে না, কি করবে না করবে, থাক ওই বাংলাদেশি ব্যাচেলরটা কমপ্লিট করুক, তারপরে ফরেন কান্ট্রিতে যাক। সেক্ষেত্রে আপনি চিন্তা করলেন যে আপনি আপনার ছেলেকে ইন্টারমিডিয়েট পরপরই ফরেন কান্ট্রিতে পাঠাবেন। এই চিন্তাটা কেন? এবং যারা বাবা মা আছে, ওর ছোট ভাই বোন যারা রয়েছে বাংলাদেশে, বাবা মা যারা রয়েছে তাদের তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে বা আপনার কি অভিমত থাকবে? না, প্রতিটা বাবা মার কাছে তো সে যদি একমাত্র সন্তানও হয় আর যদি 5টা সন্তানও হয়, সন্তানদের প্রতি প্রত্যেকটা বাবা মারই সেম টান কষ্ট যে আমার বাচ্চাটা কি করবে। আমার বেলাও সেরকম হয়েছিল বা হয়েছে, এখনো হয়, কিন্তু আমি এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট। আমার বাচ্চাটা যদিও একমাত্র সন্তান, তারপরেও কিন্তু এখনকার সব বাচ্চারা এরকম ভাইয়া, যেন নিজে নিজে কিছুই করে না। যেমন বিশেষ করে বাংলাদেশের বাচ্চারা, অন্য দেশের না, বাংলাদেশের বাচ্চারা কি করে, জন্মের পর থেকেই বাবা মা খাইয়ে দেওয়া, গোসল করানো, তারপরে নিজের ডেস্ক নিজে করে না, সবকিছু বাবা মা করে দেয়। আমার ছেলের ক্ষেত্রে এরকম, এখন কিন্তু ও নিজে নিজে খায় না, আমি খাইয়ে দেই। তার মানে এই না যে আমার মেমোরিতে এটা নিয়ে আসি আমার ছেলেটা ওইখানে যেয়ে কি করবে। আমার এটা ওর প্রতি এরকম বিশ্বাস আছে, সে কিছুই পারে না, কিন্তু সে যখন যেই পরিস্থিতিতে একটা জায়গায় যে সে নিজেকে সে জায়গাটা দাঁড়া করাতে পারবে, আমার বাবা মার প্রতি এটাই মেসেজ থাকবে যে, হয় না বাবা মা বলে না আমার বাচ্চাটা আহারে কিছু পারে না, কিছু শিখে না, কিভাবে করবে। আমাকে অনেক বাবা মা বলে তানভীর তো রান্না করতে পারে না, তানভীর তো কাটতে পারে না, তানভীর তো নিজে নিজে খেতেও পারে না। আচ্ছা আপনি কিভাবে ওকে এখানে এরকম চিন্তা ভাবনা করেন বা এরকম একটা ডিসিশন নিছেন। আমি তখন এটাই বলি যে আমার ছেলে
হচ্ছে একটা সময় এসএসসি পর্যন্ত রোড পার হইতে পারেনি। এসএসসি পর্যন্ত আমি রোড ক্রস করে দিয়ে আসছি, আমি স্কুলে নিয়ে আসছি, আবার স্কুল থেকে ছুটি হলে আমি নিয়ে আসতাম। যে যখন এসএসসির পরে ঢাকায় আমার ছেলে ভর্তি হয়েছে, তখন তো নিজে নিজে প্রতিদিন মৌমিতার গেটে ঝুলে ঝুলে যেত ওই ছেলে। আমি চিন্তা করতাম গেট থেকে যেন ছিটকে না পড়ে যায়, এরকম প্রতিদিনই একটা ভয় আতঙ্ক থাকতো। নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন ঢাকা সিটি কলেজে এইভাবে যাওয়া আসা করছে। তা আমি তখন বলতাম যে দেখেন ভাবি কি আপা, আমার বাচ্চাটা যদি এই মৌমিতার গেট ধরে ধরে ঝুলে ঝুলে ঢাকায় যে সে সবকিছু করতে পারে, এসএসসি কমপ্লিট করতে পারে, তা ও বিশ্বের যে কোনো জায়গায় যে নিজেকে সে সে নিজে প্রস্তুতি সেটা নিতে পারবে। সে যে কোনো জায়গায় যে সে নিজেকে তৈরি করতে পারবে বা রান্না করে খেতে পারবে, যে কোনো জায়গায় সে এটা করতে পারবে। এই সাহসটা আমি সবাইকে বলি, আমার নিজের অভিজ্ঞতাটাই আমি সবাইকে বলি। আমাকে সবাই সব মারাই আমাকে বলে আপনি কিভাবে এটা পারেন, একমাত্র ছেলে আর ও কিছুই পারে না। আমি বলি ও পারবে ইনশাআল্লাহ। চলো, মাশাআল্লাহ, খুব ভালো অভিমত, খুব ভালো সাজেশন যারা ইন্টারমিডিয়েট আব্বা আম্মা আছেন, প্যারেন্টস যারা আছেন তাদের জন্য। ওয়েল ডান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন আরেকটা জিনিস, ওর আব্বু হচ্ছে ফরেন কান্ট্রিতে, সিঙ্গাপুরে আছেন। আপনি এবং ও দুজনে মিলে মিলে এত ডকুমেন্টেশন, এত কিছু কাজ কিভাবে গুছালেন সেটা একটু যদি আমাদের সাথে আলোচনা করতেন, শেয়ার করতেন। একটা মজার বিষয় হয়েছে ভাই, ওর বাবা একটা সময় এরকম মানে প্রতিদিনই যখন ফোন করে, আমরা ম্যাক্সিমাম সময় আমরা এই অফিসে আছি, আমরা রাস্তায় আছি এরকম বা গাড়িতে আছি, এবার একটা সময় বলে কি এই এত কাগজপত্র, এত হাজার হাজার কাগজপত্র লাগে, এইরকম দেশে না গেলে কি হয়, বাংলাদেশে কি পড়াশোনা নেই? এবার একটা সময় বলে কি, যখন ওই যে নামের এফিডেভিট করতে হয়, যখন সার্টিফিকেটের সাথে বিভিন্ন ঝামেলা, তখন বলে কি এই এক কাজ করো নাই, বলো না যে ওর বাবা নাই, এরকম একটা কিছু করতে পারো না, আর তো ভালো লাগে না। আসলে মানে ও আমরা ফেস করতেছি, আর ওইখানে থেকে একটু ফোন দিয়ে যদি আমাদের ঠিক মতো না পায় ওর এরকম। আসলে কি ভাইয়া, বললাম না গাইডলাইন এমন একটা জিনিস, যত কঠিন কিছু হোক না কেন, আমি যদি একটা প্রপার গাইড পাই সেখানে সবকিছু সহজ, এটা আমি মনে করি। কারণ আমি যেই ডকুমেন্ট কাগজপত্র যেইগুলো ডকুমেন্টস গুলো তৈরি করার ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে এরা প্রথমেই কিন্তু দিনে যদি আমরা বেরোবো, রাত্রে আপনার কাছে হেল্প নিছি, আপনাকে ফোন করে বিরক্ত করছি অনেকবার, বহুবার, যে ভাইয়া এটা কিভাবে করব, এটা কোন অফিস থেকে করব, এটা কোন জায়গায় করলে ভালো হয়। এই যে একটা হচ্ছে প্রপার একটা গাইডলাইন আমি পাইছি, এটা পাওয়ার ক্ষেত্রে এই কাজগুলো আমার অনেক 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 বেশি সুবিধা হয়েছে। কারণ নয়তো আমরা পারতাম না, সত্য কথা কখনোই পারতাম না। হচ্ছে আমরা নিজে নিজে কখনই একটা অফিসে যে আপনার কাছটা হয়তো আমরা 90% নিয়ে গেছি, তারপরে 10% যে আমরা সেখানে নিজে বলছি, কিন্তু ওই যে রাত্রে আমরা শুনে নিছি আপনার কাছ থেকে একটা গাইড পাইছি যে ভাইয়া কি করব, আপনি বলে দিচ্ছেন এইভাবে এইভাবে করতে হবে, মাত্র 10% যে আমরা অফিসে নিজের থেকে বলছি যে আমাদের এই কাজটা এইভাবে, কিন্তু আমরা তো ওই অলরেডি গুছাই নিছি যে 90% আপনার কাছ থেকে। এই যে একটা হচ্ছে গাইডলাইন আপনার কাছ থেকে পাইছি ভাইয়া, এটাই অনেক মানে অনেক আমাদের সাহায্য করছে, এটাই মেনলি, না তো আমরা আলহামদুলিল্লাহ, আমি জাযাকাল্লাহ খাইর। সবাইকে বলি যে গাইডলাইন শুধু টাকা বা শুধু মেধা থাকলে হয় না, গাইডলাইন একটা অনেক অনেক বড় একটা কিছু। 100% অনেক বড় কিছু। আলহামদুলিল্লাহ, গ্রেট। আলহামদুলিল্লাহ, আমি খুবই 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 খুশি আলহামদুলিল্লাহ যে আমাদের তানভীর সফলতা, আলহামদুলিল্লাহ এই এই ওর জীবনের এই অংশের সফলতা ও অর্জন করেছে আলহামদুলিল্লাহ। সামনে তো আরো অনেক সফলতা ওর জন্য বাকি আছে। আমি একটা কথা এখানে শেয়ার করতে চাই, যারা আমাদের সুপ্রিয় দর্শক বিন্দু আছেন, ভাই বোন আছেন, তাদের জন্য তানভীরের ব্যাপারে বলবো, তানভীর অত্যন্ত অমায়িক ভদ্র একটা ছেলে, মাশাআল্লাহ। আম্মুর কথার বাইরে একদমই যায় না, আম্মুকে অনেক সম্মান শ্রদ্ধা ভালোবাসে, এবং ও সকল শিক্ষকদেরও প্রচন্ড ভাবে সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসে সে, which is great, আলহামদুলিল্লাহ। আমি মনে করি, আমি একটা জিনিস বলতে চাই যে ওর বয়সের বাচ্চারা যারা যারা সফলতা অর্জন করছে, আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু আসলে ভদ্র, সবাই কথা শোনে, সবাই মুরব্বিদেরকে সম্মান শ্রদ্ধা করে, সবাই শিক্ষকদেরকে সম্মান শ্রদ্ধা করে। এই একটা কোয়ালিটি কিন্তু তানভীরের মাঝখানে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এটা কিন্তু ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ। দ্যাটস ওয়াই
ওর জন্য কিন্তু আমাদেরও কাজ করতে ভালো লেগেছে, মন থেকে কিন্তু আমরা ওর জন্য একটা স্নেহ বা ভালোবাসার জায়গা থেকে কিন্তু আমরা কাজ করেছি তানভীরের জন্য, যে ছেলেটা এত ভদ্র, এত ভালো ওর ব্যবহার, ওর জন্য আরেকটু ভালো করে চেষ্টা করি, আরেকটু ভালো করে চেষ্টা করি, ওর জন্য আরেকটু গুছিয়ে ওর জন্য চেষ্টা করা যায় কিনা, রাইট? এটা কিন্তু আমি একটা বলতে অবশ্যই চাই যে তানভীরের এই এই যে ওর ক্যারেক্টারিস্টিকটা, এই যে ওর স্বভাবটা ভালো একটা বৈশিষ্ট্য, এইটা আমি চাই সবাইকে বলতে। মাশাআল্লাহ, অ্যামেজিং, খুব ভালো। একটা হচ্ছে যে ফ্যামিলি, আমি বলবো এইটার দাবিদার ওর মাই, আমি বলবো, কারণ ওর মাই ওকে এইভাবে গড়ে তুলেছে। মাশাআল্লাহ, অ্যামেজিং, অ্যামেজিং, ভেরি ওয়েল ডান, আলহামদুলিল্লাহ। এখন ফাইনালি তানভীর যদি যারা সামনে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে, এখন যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে, যারা সামনের দিকে আইএলটিএস প্রিপারেশন নিবে, তাদের জন্য তুমি কোনো কথা বলবা কিনা, তাদের জন্য কোনো সাজেশন দিবা কিনা? কারণ তুমি আইএলটিএস এর প্রিপারেশন পরীক্ষা দিয়েছো, তুমি আইএলটিএস এর প্রিপারেশন শেষ করেছো, স্টাডি পারমিটের পুরো একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছো, এখন তোমার কেনাকাটাও শেষ আলহামদুলিল্লাহ, তুমি এখন বিমানের টিকিটও করা শেষ আলহামদুলিল্লাহ, তোমার কানাডায় বাসাও ভাড়া করা শেষ আলহামদুলিল্লাহ, তুমি এখন জাস্ট ফ্লাই করবে। সো তুমি মোটামুটি সবকিছুর মধ্য দিয়ে গিয়েছো। সো এখন যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে, কথা থাকবে? জি স্যার, তাদের জন্য আমার অবশ্যই কিছু কথা থাকবে। বিশেষ করে যারা জব হোল্ডার বা জব করছে ওই ভাইয়ারা যারা প্রিপারেশন নিচ্ছেন, তারা তো অবশ্যই তাদের যখনই ফ্রি পাবেন সেই সময়টা প্রপার ভাবে ইউটিলাইজ করে করবেন। বাট আমাদের মতো যারা ছোট ভাইয়ারা বা আমাদের সমবয়সী সেম এজের স্টুডেন্টস আছে, হিউজ একটা টাইম আর সেই প্রিপারেশনের মধ্যে তারা পায়। সো সেটা যদি তারা সঠিকভাবে ব্যবহার করে, তাহলে অবশ্যই তারা সফল হবে এবং ভালো একটা স্কোর পাবে। অনেক সময় কি হয়, আমি স্টুডেন্ট এবং আমি সেম এজের, আমার সাথে অনেক স্টুডেন্ট ছিল যাদের এখনো পর্যন্ত আইএলটিএস রেজাল্ট ভালো হয়নি বা স্কোর আশানুরূপভাবে করতে পারেনি। আমি যেটা ওদের ল্যাকিংসটা দেখছি সেটা হচ্ছে স্যার, আহ, ওরা কি করে, ভালো একটা প্রিপারেশন নেওয়া হয়নি, একটা টাইম নিয়ে তো প্রিপারেশনটা নিতে হবে। যে হয়ে গেল আমি এক্সামটা দিয়ে দিই, দেখি আমার কেমন স্কোর আসে। বাট আমাদের কখনো এই চিন্তা মনে আসা উচিত না যে আমি এক্সামটা দিয়ে দিই, দেখি কি স্কোর আসে, তারপরে আমি দেখবো যে ইউরোপে যাব আর কানাডাতে আর ইউএসএ তে কোনটা আমার জন্য যাওয়াটা ভালো হবে। আমি এটাই বলবো যে প্রিপারেশন যেন গোছানো হয় এবং গাইডলাইনটা যেন সঠিকভাবে পাওয়া যায়, তাহলে অবশ্যই, আর ক্লাসগুলো যেন অবশ্যই আমরা মনোযোগ সহকারে করি, তাহলে অবশ্যই ভালো কিছু আসবে, অবশ্যই ভালো কিছু আসবে। এবং আমরা কোনো অপশন রাখবো না যে এটা না করে ওটা করে, ওটা না করে এটা করে, অবশ্যই না। আমরা ফোকাস একটার দিকেই রাখবো যে না, আমি প্রিপারেশন নিব, আমার যদি স্কোর এরকম হয়, অ্যাজ লাইক আমার কথাই যদি স্যার আমি বলি, আমার একটা ফ্রেন্ড ছিল, তো বলল ও অস্ট্রেলিয়ার জন্য যোগাযোগ করতেছিল, বা ওর আলহামদুলিল্লাহ এখন অস্ট্রেলিয়াতেও আছে। বলছিল তুই কেন এত প্যারা নিচ্ছিস, আমি তো প্যারা নিলাম না, কানাডাতে রিজেকশন হয়, এখন আইআরসিসির রুলস চেঞ্জ হচ্ছে, দিনের পর দিন চেঞ্জ হচ্ছে। আমার তো, আমি তখন ওকে এটাই বললাম যে না, এটাই আমার লক্ষ্য এবং আমি হ্যান্ড লার্নিং বা যেই কানাডার রিয়েল সিমুলেশন এনভায়রনমেন্টটা আছে, রিয়েল ওয়ার্ল্ড সিমুলেশন এনভায়রনমেন্টটা, অবশ্যই সেটা আমার ভালো কিছু দিবে। সো আমি এটার মধ্যে আছি। হ্যাঁ, স্কোর আমার কম থাকলে আমি অবশ্যই বাড়াবো, একবার না হলে সে যেই স্টুডেন্টই হোক না কেন, আমাদের বাড়ানো উচিত স্কোর যতটুকু আমরা যাতে এলিজিবল হই ভিসার জন্য, ভার্সিটির জন্য। প্রপার একটা ভালো যদি একটা স্কোর থাকে, অবশ্যই আমরা সবকিছুর জন্যই পারফেক্টলি আমরা স্মুথলি আগাতে পারবো অ্যাপ্লিকেশনের জন্য। তো আমার ভাই বোনদের প্রতি, বড় ভাইদের প্রতি এবং জুনিয়রদের সেম এজ স্টুডেন্টদের প্রতি এটাই বলা থাকবে, আইএলটিএস এর প্রিপারেশন সময়কালীন যেন তারা অবশ্যই মনোযোগ সহকারে এবং গুছিয়ে একটা প্রিপারেশন নেয়, গুছিয়ে চলো। মিসগাইডেড যেন কোনোভাবেই না হয়, গুছিয়ে একটা প্রিপারেশন নেয়। আর আমাদের দেশে অনেকটা স্যার কি হয়, এটা আমি শেয়ার করতে চাই, কোচিং সেন্টার বলি বা ক্লাসগুলোতে বলি, এখানে আইএলটিএস এর প্রিপারেশন বলতে কি হয়, আমরা টাইম ওয়েস্ট, বা আমার ক্ষেত্রে আমি বলি, একটা ক্লাসে অ্যাটেন্ড করে টাইম ওয়েস্ট করে যাই, অনেকটা আমার সময় যায় রাস্তায় যেতে যেতে, দেন আমি লেকচার পাই 1 ঘন্টার, দেন আমি বাসায় এসে কি হয়, আমাদের ওই টায়ার্ড থাকি, ওইভাবে পড়াটা আর ওইভাবে হয় না। বাট আমি যেরকম আইএলটিএস এন্ড কানাডা থেকে পড়ছি অনলাইনে, আমার হচ্ছে বেশিরভাগ ক্লাসে আমি 10টার ক্লাসটা নিয়েছি, রাত 10টার ক্লাসটা। তো ক্লাস শেষে কি করতাম, যে পড়াটা হতো ওই দিনেরটা ওই দিনই শেষ করতাম, যেটা দেখি একটু কি রাত যতটাই বাঁচুক না কেন, কারণ আমার তো একটা প্রিপারেশনের মধ্যে থাকতে হবে। তো এটাই আমার বলা থাকবে, যেন প্রিপারেশনটা ভালোভাবে নেয় এবং নিজের লাইফ, সবার ডিসিশন তারা নিজেদের মতো করেই নিবে, কিন্তু যেন গুছিয়ে একটা ডিসিশন তারা নেয় যেটা তাদের সফল কাম করবে ইনশাল্লাহ। আমি যেটা হয়েছি, এবং অবশ্যই কৃতজ্ঞতা স্যার আপনার প্রতি এবং আইএলটিএস এর অ্যান্ড কানাডার সকল টিচার্স প্রতি, ম্যামের প্রতি। আর আরেকটা বিশেষভাবে আমি বলতে চাই স্যার, এটা আপনাকে এখনো বলা হয়নি, আইএলটিএস এন্ড কানাডার আমার ক্লাস শেষ, আমার এক্সামও শেষ, একদিন ফোন আসছে
যে তানভীর ভাই আইএলটিএস এন্ড কানাডা থেকে বলছিলাম, আপনার প্রিপারেশন কেমন চলছে বা এক্সাম কি দিয়েছেন এরকম। দেন 1 ঘন্টা পরে আবারও আরেকটা ফোন আসছে, যে একটা আপু ফোন দিয়েছিল যে ভাইয়া তোমার প্রিপারেশন কেমন চলছে বা এক্সাম কি দিয়েছো, স্কোর কেমন আসলো, বা এই যে একটা গাইডলাইন, এটা কিন্তু স্যার আপনাকে আমাকে এখনো বলা হয়নি যে স্যার আমার এক্সাম দেওয়া শেষ ভাই, তারপরে আর তারপরে হচ্ছে আমাকে খোঁজ নিচ্ছে, বা ওনারা এটাও হয়তো জানে না আমার এক্সাম দেওয়া শেষ। আমি একটা ভাইয়াকে বললাম, তারপর এরকম গাইডলাইন আমি পেয়ে এসেছি এবং ইনশাল্লাহ সামনে পাবোই, আশা তো স্যার অবশ্যই রাখি। আর অনেক কৃতজ্ঞতা রয়েছে স্যার আপনার প্রতি। অ্যাবসলিউটলি ইউর ওয়েলকাম। আমাদের মজার ব্যাপারটা হচ্ছে এখানে একটু শেয়ার করি, ভালো লাগবে। সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের একটা প্ল্যানিং এর মধ্যে দিয়ে যায়। আমাদের তানভীরের কেসটা ছিল স্পেশাল একটা কেস আমাদের জন্য, যে ওর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের মধ্যেই ওকে আমরা আইএলটিএস প্রিপারেশনে ঢুকাইছে। রাইট, এটা একটা আমি একটা গর্ব অনুভব করি না, বাট আমি এটা মনে করি যে এটা আমাদের একটা সক্ষমতা আলহামদুলিল্লাহ, যে একজন স্টুডেন্টের স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন চলাকালীন সময় তাকে আমরা আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে স্কোর বের করে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন এগিয়ে নিয়ে যেতে পারি ভালোভাবে। সো আমাদের তানভীর যেই ব্যাচে স্টুডেন্ট ছিল, সেই ব্যাচের ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার করা আরো পরে, কিন্তু তানভীরের ব্যাপারটা তো স্পেশাল কেস, ওর তো ইমিডিয়েট পরীক্ষা দেওয়া লাগবে, রাইট? সো এখন যেটা ছিল সেটা হচ্ছে যে ওর কোর্স শেষ হইতে না হইতেই ওর পরীক্ষা দেওয়া হয়েছে আমরা। এবং আমাদের যে আইএলটিএস এন্ড কানাডার যে কেয়ার ডিপার্টমেন্ট আছে, যে একটা আপু বা ভাইয়া কাজ করতেছে, ওরা মিম এবং আলিজিন ভাই যে কাজ করতেছে, ওরা তো জানে যে ইনি 2 মাসের প্র্যাকটিস সেশনের মধ্যে আছে এখন তানভীর ভাই, কারণ এই ব্যাচের সবাই এখন প্র্যাকটিস সেশনের মধ্যে আছে, তো সবাইকে মোটিভেট করা লাগবে, রাইট? তারা কিন্তু জানি না যে তানভীরের ব্যাপারটা স্পেশাল কেস, ওকে আমি তাড়াতাড়ি পরীক্ষা দেওয়াই ফেলছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো তুমি এটা বললে, আমার কাছে খুব ভালো লাগলো যে আমাদের সেটা ফাংশনাল একটা কাজ করতেছে এবং আমাদের টিম মেম্বাররা ছাত্রছাত্রীদের খোঁজ নেয়। এই যে একটা ভালোবাসার জায়গা, এই একটা ফোন কল কিন্তু অনেক বড়, যে মনে করে দেওয়া যে ভাইয়া আপনি কি পড়ালেখা করতেছেন তো, প্রিপারেশন নিতেছেন তো, এই যে একটা তাগাদা দেওয়া, এটা একটা অনেক বড় একটা ব্যাপার আমাদের প্ল্যাটফর্ম থেকে। এটা আমরা রেগুলার করি আলহামদুলিল্লাহ। যে এবং এটা করা সম্ভব কেন হয়েছে, সম্ভব হয়েছে নাম্বার ওয়ান, আমাদের তো অনলাইন প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ, আইএলটিএস ইন কানাডা বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্ম। তো এই অনলাইন প্ল্যাটফর্মে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কম স্টুডেন্ট নিয়ে কাজ করতে পারতেছি, আর আমাদের টিম মেম্বার বেশি রাখছি আমরা আলহামদুলিল্লাহ, যার ফলে আমরা বেশি রিচ আউট করতে পারতেছি, বেশি বেশি ঘন ঘন তাদেরকে আমরা রিচ আউট করতে পারতেছি। এটা একটা পজিটিভ জায়গা যে কোনো একটা লার্নিং সেন্টার, কোনো একটা আইএলটিএস এর লার্নিং সেন্টার তার সকল ছাত্রছাত্রীদেরকে ফোন দিয়ে দিয়ে খোঁজ নেয় যে লেখাপড়ার কি অবস্থা, আইএলটিএস কোর্স শেষ তারপরও তারা ফোন দিয়ে দিয়ে খোঁজ নিচ্ছে যে ভাই আপনার লেখাপড়ার কি অবস্থা, প্রিপারেশন কি নিচ্ছেন, কবে পরীক্ষা দিচ্ছেন, কি করছেন না করছেন। এটা আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা পজিটিভ একটা, আমি বলবো যে বেশ পজিটিভ একটা জায়গা আলহামদুলিল্লাহ। চলেন এবার আমি একটু তানভীরের আম্মুর কাছে যাই ফাইনালি আলহামদুলিল্লাহ। সো তানভীর আম্মু, আপনার ওভারঅল মানে আমাদের সাথে আমরা যে ওর এই যে সম্পূর্ণ একটা লাইফের একটা সেটেলমেন্টের জায়গায় নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ, আপনার ওভারঅল অনুভূতিটা কি আমাদের? আইএলটিএস এন্ড কানাডার যে টিম মেম্বার যারা আছে প্রত্যেক সদস্যের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তারা যেন সুস্থ থাকে, ভালো ভালো থাকে। আর ওনারা সুস্থ থাকে, ভালো থাকলে প্রপার গাইডলাইন আমার মতন, আমার বাচ্চার মতন অনেক গার্ডিয়ান পাবে, অনেক বাচ্চারা পাবে। যাদের এরকম হচ্ছে বিদেশ যে পড়াশোনা করার একটা চিন্তা ভাবনা থাকে, একটা ক্যারিয়ার গড়ার একটা চিন্তা ভাবনা থাকে, তারা যেন এরকম একটা প্রপার গাইডলাইন পায় আপনাদের দ্বারা। আমি দোয়া করবো এই আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। কারণ আমি একা একটা সুযোগ সুবিধা পাইছি, তার মানে এই না যে আমি একাই যেন ভালো থাকি। আমার মতন আমি চাইবো যারা এরকম প্রিপারেশন, যে গার্ডিয়ানরা যে মারা নিচ্ছে বা যেই বাচ্চারা এরকম একটা চিন্তা ভাবনা করছে, তারা যেন সবাই হচ্ছে প্রপার একটা গাইডলাইনে আসে। এবং হচ্ছে আমরা যেরকম ভাবে একটা সুযোগ সুবিধা পাইছি বা উপকৃত হয়েছি বা হব ফিউচারে, সবাই যেন এরকম হচ্ছে একটা সুযোগ সুবিধা আপনাদের দ্বারা পায়। এই কারণে আল্লাহ তাআলা যেন আপনাদের সুস্থ রাখে, ভালো রাখে। কারণ আসলে এটা কোনো, আমরা যে কোনো প্রতিষ্ঠানে যাইনি বা কারোর সাথে কথা বলিনি, ব্যাপারটা এরকম না। আপনার সাথে কথা বলার আগে দুই একটা জায়গায় আমাদের কথা হয়েছে বা বলছি, কিন্তু সেটা আসলেই কোনো গাইডলাইনের মধ্যে পড়ে না, কারণ আমরা কোনো প্রতিষ্ঠানের নাম মেনশন করতেছি না। মানুষকে বিভ্রান্তিমূলক অনেক কিছু হচ্ছে, যেটা আসলে গার্ডিয়ানেরও ক্ষতি হয় বা বাচ্চাদেরও অনেক বেশি ক্ষতি হয়। এই যে মিসগাইড, এটা অনেক বড় একটা ক্ষতি, যেটা আমার নিজেরও হয়েছে। আমি যদি শুরু থেকেই এটা না, তাহলে এই যে
অ্যাপ্লাইয়ের মাঝখানে যে তানভীরকে পড়ানো, পরীক্ষা দেওয়া, এই 15 দিনের মাঝখানে একটা প্রিপারেশন নেওয়া, এটা কিন্তু অনেক বেশি। আমরা হয়তো এখন যেরকম সহজভাবে বলছি, এটা এত টাফ ছিল না। প্রতিটা মুহূর্তে যেমন আনন্দ, ক্লাসগুলোতে আনন্দ হয়েছে, তারপরে অনেক বেশি টেনশনের একটা জায়গা ছিল। কিন্তু আমরা যদি শুরু থেকে এরকম আইএলটিএস অ্যান্ড কানাডার সাথে যুক্ত থাকতাম, তাইলে ভাই আপনাদের গাইড পাইতাম ভালো একটা, তখন আমাদের এই কষ্টটা হইতো না। হ্যাঁ, তবে কষ্ট হয়েছে, ভালো হয়েছে, আমরা ভালো একটা শিক্ষা এখান থেকে নিতে পারছি, যে গাইডলাইন যে একটা লাইফে অনেক কিছু, এই শিক্ষাটা আমরা নিতে পারছি। জাযাকাল্লাহ খায়ের, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আমি আরো একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা কানাডা বেসড, আমরা যেহেতু কানাডায় আলহামদুলিল্লাহ, এবং আমাদের তানভীর কানাডায় আসতেছে আলহামদুলিল্লাহ, ওর বাসা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। সো এখন এখানে একটা জরুরি বিষয়, সেটা হচ্ছে যে কানাডায় আসার পরবর্তীতে ওর পিআর অ্যাপ্লিকেশন, ওর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন পর্যন্ত যত স্টেপ ওর থাকবে, সবকিছুই কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ একই প্ল্যাটফর্মে। এইটা একটা বড় ব্যাপার, এইটা একটা বড় ব্যাপার যে এক জায়গাতেই আমি কানাডার সবকিছু আলহামদুলিল্লাহ সকল সার্ভিস পেয়ে যাচ্ছি। এইটা একটা অনেক বড় ব্যাপার আমরা মনে করি, এবং আমরা এটাতে আলহামদুলিল্লাহ যে এটাতে আমরা ভালো ফিল করি যে একজন স্টুডেন্ট, একজন কানাডা যিনি কিনা ইমিগ্রেন্ট হতে চান, পার্মানেন্ট রেজিডেন্ট হতে চান, তাকে আমরা একদম জিরো থেকে নিয়ে একদম সিটিজেনশিপ পর্যন্ত সকল সার্ভিস তাকে আমরা প্রোভাইড করতে পারতেছি আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য অনেক বড় একটা, আমি মনে করি যে আমাদের সক্ষমতার জায়গা আলহামদুলিল্লাহ। পুনরায় আমি তানভীর এবং এটা শুধু ভাইয়া, এটা শুধু কানাডা, আইএলটিএস অ্যান্ড কানাডার দ্বারাই সম্ভব। এই ওনার এই যে আপনাদের মাধ্যমে, এই যে শুরু থেকে একদম বাচ্চা থেকে শুরু করে একদম ক্যারিয়ারের শেষ পর্যন্ত, এটা শুধু আপনাদের দ্বারাই সম্ভব। এটা সত্য কথা, একদমই 100% সত্য কথা। এটা আমি চাই সবাই যেন আপনাদের এই সাথে থাকে, এই গাইডলাইনটা মানে বুক করে, যারা যারা ওইরকম কানাডায় যেতে ইচ্ছুক, সেই সব গার্ডিয়ানকে বলবো বা বাচ্চাদেরকে বলবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, জাযাকাল্লাহ খায়ের অ্যাগেন। পুনরায় আমি তানভীর এবং তানভীরের আম্মুকে অনেক সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাচ্ছি যে আপনারা আমাদেরকে পছন্দ করেছিলেন, আমাদেরকে চুজ করেছিলেন, আপনাদেরকে এই সেবাটা দেওয়ার জন্য। এটা আমরা অনার্ড ফিল করি আলহামদুলিল্লাহ, আমরা সম্মানিত ফিল করেছি। আমি পার্সোনালি সম্মানিত ফিল করেছি যে আপনারা আমাদেরকে পছন্দ করেছেন, যে হ্যাঁ, ওনাদের কাছ থেকে আমরা এই সার্ভিসটা নিব আলহামদুলিল্লাহ। আমার পক্ষ থেকে, আমাদের টিম মেম্বারের পক্ষ থেকে আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জ্ঞাপন করছি। পুনরায় বিদায় বেলায় চলে আসছি আমরা আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা আমি আবারও বলছি, এই ভিডিওটা যখনই আমাদের মানুষের কাছে আসবে, ফেসবুকে আসবে বা ইউটিউবে আসবে, তখন আমাদের তানভীর বিমানে থাকবে ইনশাআল্লাহ। ওর আম্মু, জিনিসটা ঘটবে, ওর আম্মু হয়তো এয়ারপোর্ট থেকে ছেলেকে বিদায় দিয়ে বাসায় চলে আসবে। বাসায় চলে আসার পরে হয়তোবা তার ঘুম হবে না যতক্ষণ না তার ছেলে কানাডায় নামবে, রাইট? নেমে যখন বাসায় গিয়ে পৌঁছাবে, ভিডিও কলে যখন কথা হবে, তখন হয়তো বা মা একটু ঘুমাতে পারবে। মায়ের কষ্টটা অন্য ধরনের, মায়ের ভালোবাসাটাও অন্য ধরনের, মায়ের চাওয়াটাও অন্য ধরনের, মায়ের সাপোর্টটাও কিন্তু একটা অন্য ধরনের সাপোর্ট। এটা দুনিয়ার অন্য কেউ দিতে পারে না। সো আবারও পুনরায় আমি এই ভিডিওর শেষ প্রান্তে এসে আমি তানভীরের আম্মুকে ধন্যবাদ দিতে চাই আবারও, যে আপনি আপনার ছেলের জন্য মাশাআল্লাহ এত দূরে এগিয়েছেন। আপনাকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ এবং সম্মান। আপনি আপনার ছেলের জন্য যা করেছেন আলহামদুলিল্লাহ, ও কানাডায় আসার পরে ইনশাআল্লাহ ও কানাডায় সেটেল ডাউন করবে, কানাডা সিটিজেনশিপ পাবে ইনশাআল্লাহ। ওর ছেলে মেয়ে পরবর্তী জেনারেশন ক্যানেডিয়ান হবে, ও ক্যানেডিয়ান হবে আলহামদুলিল্লাহ। এটা যে একটা কত বড় ব্লেসিং, তানভীর এখনো ওই ওই জিনিসটা বোঝার বয়সই হয়নি। তানভীর যখন ছেলে মেয়ে হবে, ওর যখন নাতি হবে, নাতিপুতি হবে, তখনও কিন্তু ফিল করবে যে আমার মা আমাকে কানাডায় কিন্তু নিয়ে আসছিল, আমাকে কানাডায় কিন্তু পাঠাইছিল, আমার মা কিন্তু আমাকে প্রেশার করছিল। এটা বিশাল একটা ব্যাপার আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাতে চাই তানভীরের আম্মুকে আবারও পুনরায়। কেমন, শেষ করছি, শেষ করার আগে তানভীর এবং তানভীরের আম্মু যদি আপনাদের যদি কিছু বলার থাকে। আহ অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার মামুনির জন্য দোয়া করবেন, কারণ মামুনি আমাকে সব কিছুতেই হেল্প করেছে, ডকুমেন্টেশন থেকে শুরু করে, তাওহিদ স্যার থেকে শুরু করে মামুনি সবাই আমাকে হেল্প করেছে। এবং সকলের নিকট আমি দোয়া প্রার্থী পার্সোনালি, আমার যেন কানাডার লাইফটা ইজি হয় এবং আমি ইজিলি ভার্সিটি থেকে শুরু করে সবকিছু লাইফে সেটেল ডাউন করতে পারি, সেই সাথে অ্যাজ এ মুসলিম হিসেবে 5 ওয়াক্ত নামাজও যেন পড়তে পারি।
পারি না, পড়তে হবে। অবশ্যই পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আমার। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আর সেই সাথে আইএলটিএস কানাডার সাথে যুক্ত থাকবেন, এটা আমি পার্সোনালি বলবো। কজ আমি যে হেল্পটা পেয়েছি এটা সবাই যেন সবাই যেন পায়, সবাই যেন আচ্ছা, পায়। আর আমার একটা প্রশ্ন আছে। আপনারা আমাদেরকে খুঁজে পেয়েছিলেন কিভাবে? অবভিয়াসলি ফেসবুকে, বাট কিভাবে আপনারা আমাদেরকে আইডেন্টিফাই করলেন, ডিসকভার করলেন? আমরা হচ্ছে প্রথমত আমি যখন বাবুকে জিজ্ঞেস করলাম, বাবুটা কি, তানবীরকে, বাবু হচ্ছে তুই কি করবি, তুই, মানুষটা একটা স্বপ্ন থাকে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বলছে সবাই, আমি কি করব, আমি কানাডায় যেয়ে পড়াশোনা করব। ওর এটাই উত্তর ছিল। তা আমি আর মানে তখন এসএসসিতে মাত্র, তা আমি আর কিছু বলিনি, ঠিক আছে, যখন বড় হবি তখন। এবার যখন হচ্ছে এসএসসি তে পড়াশোনা করতেছে বা পরীক্ষা দেবে এরকম ব্যাপার একটা, তাই আমি বলতেছি বাবু তুই এডমিশনের জন্য চিন্তা ভাবনা কর, ভালো বলছে কি না আমি তো কানাডায় যাব। এবার ব্যাপারটা সিরিয়াসলি ভাবে নিলাম। এটাই বলছে কেন, ছোটবেলায় ওটাই বললো, এখনো বলছে কানাডায় যাব। এবার আমি তাইলে একটু মোবাইল দেখা দেখি শুরু করলাম। পরে হচ্ছে প্রথমে যে মিস গাইডে ছিলাম তখন সেখানে একটু ওকে অনেক সময়টা অনেক নষ্ট হয়েছে, অনেক অনেক। পরে যখন আরো বেশি দেখা করলাম, মোবাইল দেখা দেখি শুরু করলাম, তখন আপনার চেষ্টা যখন আসলো, তখন আমি বলছি এ বাবু কি ভুল করছি রে, আমি না যে মোবাইল দেখছি, তখন তো আইএলটিএস আর কানাডা তো আমাদের চোখের সামনে আসেনি, এখন কেন আসলো, এরকম বলতেছি। আর আমি মানে তানভীর লাইক ও আমার একদম বেস্ট ফ্রেন্ড, বাচ্চা যাই বলেন না কেন, ও আমার সব। ওর সাথে মানে ছোটবেলা থেকে এ পর্যন্ত ওর স্কুল কলেজ যা কিছু পর্যন্ত ওর সাথে সাথে আমি, বাসায় এসে আমি, রাস্তায় আমি, সব জায়গায় আমি। তা আমরা সবকিছু শেয়ার করি। এবং মোবাইল যখন দেখি, আমরা এই মোবাইলে যখন ফেসবুকে দেখি আমরা দুজন পড়াশোনা শেষ করে, মানে ওর পড়াশোনা মানে আমার পড়াশোনা শেষ করে একসাথে শুয়েছে। এবার যখন দেখতেছিলাম প্রত্যেকটা ভিডিও আপনার মনোযোগ সহকারে আমি দেখতেছিলাম, দেখে দেখে তখন আমি বলতেছি কি, তুমি এক কাজ করো না, এই ভাইয়াকে নক দাও না। এবার বলতেছি কি, হ্যাঁ এই ভাইয়াকে নক দিলে তুমি বললেই হবে, আমি নক দিলে কি আনসার পাবো? আমি বলছি কি না, করতে পারবি। বলে কি ইজিলি রিচ করতে পারবো। সে ছেলে কোনো কাজ পারো না, কিছু না, নক দাও। হচ্ছে ও আবার বলে তুমি নক দাও। আমি বলি কেন আমি নক দেবো, তুমি বড় হইতেছো না, তুমি পড়াশোনা করতেছো, নক দাও নক দাও। এবার নক দিচ্ছে, নক দেওয়ার পরে ও ওর জার্নিটা শেয়ার করলো হচ্ছে ইতে এসে, হোয়াটসঅ্যাপে এসে। প্রথমে হোয়াটসঅ্যাপে দিছে, মেসেঞ্জারে, পরে হচ্ছে হোয়াটসঅ্যাপে এসে দিছে। পরে হচ্ছে অ্যান্সার হয়েছে যে তুমি যেহেতু একটা ইতে আসো, একটা গাইডলাইনে আসো, ওইখান থেকে তুমি আগে রেজাল্ট নিয়ে এসে আইএলটিএস কমপ্লিট করে তারপরে করো। তা সেখান থেকে তার হয়নি। পরে কোনো রকম একটা ওই যে ভালো ছিল না, সেটা নিয়ে আমরা আগেতে থাকলাম। ফেব্রুয়ারি 2024 সালের ফেব্রুয়ারিতে এবার আপনার সাথে আবার হইলাম, কানেক্ট হইলাম প্রপারলি। এই তখন থেকেই আমাদের এই পথ চলা। তারপরে তো ইনশাল্লাহ আইএলটিএস কানাডার মাধ্যমে আবার তানভীর দিল, ক্লাস করলো, অনলাইনে পরীক্ষা দিল, একটা কাঙ্ক্ষিত ফলাফল আসলো। এটাই বলবো, মানে এই যে আমরা যদি শুরুতেই না আইএলটিএস কানাডার সম্বন্ধে জানতে পারতাম না, তাইলে আমি এখন সবাইকে বলি, যারা আমার আশেপাশে যারা একটা জার্নিতে অনেকেই জানে, হয়তো স্কুলের কলেজের, ওর ওর কিছু নাই স্কুল কলেজের, কিন্তু আমার বান্ধবী হয়ে গেছে অনেক স্কুল কলেজে ওর সাথে যে তো ওনারা যখন জিজ্ঞেস করে যে আপনি ভাবি কোত্থেকে এরকম করছেন, যখন আমি বলি যে ওই ভাইয়ার মাধ্যমে আপনি যারা সার্চ দিলে পাবেন, বা আমি মোবাইল থেকে দেখাই যে আইএলটিএস কানাডা পেজ আছে, বা এইভাবে নক দিবেন, এই গাইডটা যদি আমি পেতাম, আমি আমি কষ্ট পাইতাম না, আমি কিছু মাস কষ্ট পাইছি। এটাই তো আমরা এই যে ফেসবুকের মাধ্যমে, ফেসবুকের কল্যাণে পাইছি, এবং অনলাইনের এই যে অনলাইন প্ল্যাটফর্ম একটা বড় অনেক বেশি। যেমন একটা বাচ্চারা যারা যে ক্লাস করে দেখি, অভি যেখানে পরীক্ষা দিতে গেছে তানবীরে, যেতে 3 ঘন্টা আসতে 3 ঘন্টা রাস্তায়, নারায়ণগঞ্জ থেকে অনেক বাচ্চারা ঢাকায় যায়, জ্যামে পড়ে থাকে, ক্লাস করে 1 ঘন্টা। সে এসে সে বাচ্চাটা কি, আর এই যে অনলাইনে যখন ক্লাস করছে তানভীর,
কি সুন্দর, ক্লাসের পরে 3-4 ঘন্টা আবার সেই ক্লাসগুলো নিয়েই হচ্ছে ই করে গেছে, স্টাডি করে গেছে। আমি বলতাম বাবু ঘুমায় যা ঘুমায় যা, বলছে ঘুমানো যাবে না, স্যারে বলছে কি এগুলো সব দেখে দেখে কমপ্লিট করে তারপর ঘুমাবি, তারপরে টেবিল থেকে উঠবি, এর আগে টেবিল থেকে ওঠা যাবে না। হ্যাঁ, ভয় পেত। ঠিক আছে, বলছে না না এখন সব শেষ করে যত রাতই হোক তারপরে ঘুমাবো, এরকম। এটা আসলে মাশাআল্লাহ। সময়টা অনেক বাঁচায় দিছে। আইএলটিএস এর কানাডার প্রতি আমি কৃতজ্ঞ আছি, আজীবন থাকবো। আর তাদের সবার প্রতি, আইএলটিএস এর কানাডার প্রতি যেখানে যারা আছেন এই প্রতিষ্ঠানে, সবাইকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করব না, ওনাদের জন্য দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, ওনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আর বিশেষ করে স্যার আপনি যেন সুস্থ থাকেন, কারণ আপনি সবাইকে তো গাইড করেন। এটাই স্যার, চলেন, দোয়া করবেন আমাদের সবার জন্য, আমরাও দোয়া করবো। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আবারও পুনরায় ধন্যবাদ। মাশাআল্লাহ, অ্যামেজিং একটা জার্নি, আমি মনে করি যে অ্যামেজিং একটা জার্নি, খুব সুন্দর একটা জার্নি হলো আলহামদুলিল্লাহ। সামনের দিকে আমাদের মানে বিশাল সম্ভাবনা আমাদের তানভীরের, আলহামদুলিল্লাহ বিশাল সম্ভাবনা এখানে সেটেল ডাউন করার জন্য, গুছানোর জন্য, সামনের দিকে আগানোর জন্য বিশাল সম্ভাবনা অপেক্ষা করতেছে ওর জন্য। ইনশাআল্লাহ আমরা সবাই ওর সফলতার জন্য সামনের দিকে আরো বেশি করে কাজ করবো, যাতে করে ও কানাডার মতন একটি উন্নত কান্ট্রিতে সে খুব সহজ আল্লাহর রহমত ইনশাআল্লাহ সেটেল ডাউন করতে পারে, আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি, পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনাদেরকে পুনরায় আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ গাইজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।